বিষয়টা একটু পরিষ্কার করাও দরকার। ঠিকই বলেছেন। একটি বিষয়টা এসেছিল এবং গণমাধ্যমে আসলে আমার এই বক্তব্যের এই অংশটুকু বারেবার প্রচার করা হয়েছিল তখন, যে আমি বলেছিলাম যে পুলিশের কাছে যত গুলি আছে তা প্রতি সেকেন্ডে ছুড়লেও 5 বছর লাগবে শেষ হতে। এখানে যে সমস্যাটি যেটি হয়েছে, যে আমার পূর্ণাঙ্গ বক্তব্যটি এখানে আসেনি। আমি কিন্তু গুলির কথা বলিনি, আমি বলেছি রাবার বুলেটের কথা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেটাল বুলেট যেটা গুলি, যেটাকে আমরা বাংলায় গুলি অর্থে বুঝি, সেটি কিন্তু আহ, মানে মরণাস্ত্র, যেটি মানে একেবারে যেটাকে লেথাল ইয়ে বলা হয় আর কি, আহ, অস্ত্র বলা হয়। কিন্তু রাবার বুলেট কিন্তু মরণাস্ত্র না, এটা কি নন লেথাল। এটা কিন্তু ডিফেন্সের জন্য ব্যবহার করা হয়, অফেন্সের জন্য না। এক আর দুই হচ্ছে যে প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তরটা দিয়েছিলাম, আমার পূর্ণাঙ্গ উত্তর কিন্তু গণমাধ্যমে আসেনি। গণমাধ্যম যেটা হয় আপনি নিজে গণমাধ্যমে জানেন যে খণ্ডিত অংশ অনেক সময় প্রচার করা হয়, বারেবার প্রচার করা হয়। প্রশ্নটা ছিল আমার কাছে সেই সময় যে পুলিশের কাছে রাবার বুলেট শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো শেষ কেন হয়ে যাচ্ছে, আপনাদের কাছে রাবার বুলেট নাই, এরকম একটি প্রশ্ন ছিল। তখন আমি উত্তরে বলেছিলাম যে দেখুন, পৃথিবীর সকল দেশেই, সকল রাষ্ট্রের কাছে, তার সরকারের কাছে ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নন লেথাল ওয়েপন থাকে, যেমন টিয়ার শেল, রাবার বুলেট, এগুলো। তো বাংলাদেশের রাষ্ট্রের কাছে, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ রাবার বুলেট আছে। রাবার বুলেট যে পরিমাণ আছে, প্রত্যেক সেকেন্ডে ছুড়লেও 5 বছর লাগবে। কিন্তু তার মানে এই না যে আমরা আনলিমিটেড রাবার বুলেট সাপ্লাই দিয়ে যাব পুলিশকে এবং পুলিশ আনলিমিটেড গুলি ছুটতে থাকবে। আমার উত্তরটা উস্কানিত পরের কথা, বরং এটার বিপরীত ছিল। আমার উত্তর অফেন্সিভ তো হওয়া পরের কথা, আক্রমণাত্মক তো হওয়া পরের কথা, বরং ডিফেন্সিভ ছিল। আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের কাছে থাকলে এটা তো সাপ্লাই করতে হবে, এটা নেসেসারি না। এবং পুলিশের কাছে ইচ্ছে মতন আমরা রাবার বুলেট দিব এবং পুলিশ বারে ইচ্ছে মতো গুলি ছুড়বে, যে কারণে শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ আমরা তো আনলিমিটেড সাপ্লাই এনশোর করবো না, পৃথিবীর কোনো দেশ করে না। তো আমার মূল বক্তব্যটা ছিল যে হ্যাঁ, গুলি আছে, যেটা তো সত্য, কিন্তু আছে বলে আমরা দিচ্ছি না, আমরা দিতে চাচ্ছি না, আমরা দিব না, যে কারণে হয়তো পুলিশের কাছে এটা শেষ হয়ে যাচ্ছে। তো আমার মূল বক্তব্যর বাকি অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র ওই অংশটুকু বারে বার গণমাধ্যমে প্রচার করা হয়েছে, অ্যাজ ইফ আমি বলেছি আক্রমণাত্মক ভঙ্গিতে যে এতগুলি আছে যে প্রত্যেক সেকেন্ডে ছুড়লেও 5 বছর লাগবে। কিন্তু তার আগে তো এটাও বলেছি, বা তারপরে এই কথাগুলো তো আমি বলেছি যে কিন্তু পুলিশকে, এর মানে এই না যে আমরা পুলিশকে গুলি দিতে থাকবো এবং পুলিশ গুলি ছুটতে থাকবে। আমরা নিজেরাই আমাদের পলিসির অংশ হিসেবে পুলিশকে গুলি দেওয়া হচ্ছে না, যে কারণে গুলি শেষ হয়ে যাচ্ছে। তো আমার বক্তব্যটাকে এখন পরিষ্কার হয়েছে আমি কি বলেছি আর এটাকে কিভাবে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে, খণ্ডিত ভাবে উপস্থাপন করে। তো আমার কথা হলো কি, যে কেউ যদি কোনো ভুল বক্তব্য দেয়, অন্যায় বক্তব্য দেয়, সেগুলো নিয়ে সত্যের মাপকাঠিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ হওয়া উচিত। শুধুমাত্র রাজনৈতিক ভাবে আমি কাউকে বিরোধিতা করি এই জন্য তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে মিথ্যার বেড়াজালে আমরা এক ধরনের ন্যারেটিভ তৈরি করব সমাজে, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এগুলো কারোর জন্য মঙ্গলজনক হয় না। না, এই প্রশ্নটা অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ। এই জন্য আমি বলতে চাই, আমার আগের যে বক্তব্যটা, গুলি ছোড়ার বক্তব্যটা পুরোটা নিয়ে আসেন, এটা তো অন রেকর্ড আছে, তো পুরো বক্তব্যটা নিয়ে আসেন, তাহলে তো প্রমাণ হয়ে যাবে আমি আসলে কি বলেছিলাম। আবু সাইদের ক্ষেত্রে আপনি যেটি বললেন, এখানেও আপনি আমার পুরো বক্তব্যটা নিয়ে আসেন, পরিষ্কার হয়ে যাবে। আমি আবু সাইদের নামও তো উচ্চারণ করিনি, আমি তো আবু সাইদের নামও ওখানে উচ্চারণ করি নাই, বরং আমার ওই বক্তব্যে কি আছে এটা নিয়ে এসে চালান, দেখবেন যে ছাত্রদেরকে আমি ডিফেন্ড করে গেছি। আমি বরং যেটি বলেছি যে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, যে জ্বালাও পোড়া হচ্ছে, এই যে আপনার সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, এই যে মহাখালীতে আমার সংসদীয় আসনের ভিতরে ডেটা সেন্টার, মেট্রো রেল এবং বিভিন্ন জায়গায় পুলিশের থানায় আক্রমণ, পুলিশকে হত্যা করা, আমি বরং বলেছি ছাত্রদের কাজ এগুলো হতে পারে না, এগুলো ছাত্ররা করছে না। আমি ছাত্রদেরকে ডিফেন্ড করে গেছি। বরং আমি বলেছি এগুলো করছে তৃতীয় পক্ষ, সন্ত্রাসীরা এগুলো করছে এবং জঙ্গিরা এগুলো করছে। এবং এগুলো বলতে যে আমি বলেছি এই সন্ত্রাসী জঙ্গিরা বিভিন্ন বস্তি এলাকা থেকে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকেও তারা এখানে রিক্রুট করেছে। এবং আমি তো যেহেতু আপনার 17 আসনের এমপি ছিলাম, দুবার উপনির্বাচন করে এবং পরে একটা লম্বা 1 বছরের মতন তো আমি ওখানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। ওখানে করাইল বস্তির ভিতরে আপনাকে আমি বলি বেশ কিছু মার্ডারও হয়েছে। এবং এই ড্রাগ নিয়ে জুতার তলায় যে সোলটা আছে, এটাকে যে যে আঠাটা দিয়ে আপনার আটকায়, এইটাকে আগুন জ্বালায়, এখান থেকে যে ধোঁয়াটা আসে স্নিফ করে, এক ধরনের লোকাল একটা কি আছে, এটাকে বলে ডান্ডি বা সামথিং একটা ড্রাগ, এটা নিলে আপনি পুরো ইয়ে হয়ে যান, মানে দিকবিদিক শূন্য, আপনার হিতাহিত জ্ঞান থাকে না। তো ওখানে কিন্তু ওইটার প্রচলন ছিল কিশোর গ্যাংয়ের বিভিন্ন সদস্যদের, এবং অনেকেই
কিন্তু এভাবে ড্রাগ ছিল, আমি কিন্তু তথ্যের ভিত্তিতে তথ্য দিয়েছিলাম। আমি কোথাও বলি নাই যে আবু সাইদ ড্রাগ ছিল, কোথাও বলি নাই যে ছাত্ররা ড্রাগ ছিল। আমি বলেছি যেসব সন্ত্রাসীরা এবং যারা এই কিশোরগঞ্জে যাদেরকে এই সন্ত্রাসী তৃতীয় পক্ষ যাদেরকে রিক্রুট করেছে এদেরকে ড্রাগ করা হয়েছিল, যে কারণে গুলির সামনে পুলিশের রাবার বুলেট ছুটছে, গুলির সামনে তার হাত উঁচায় চলে আসছে। এবং এই রিপোর্টটা আমাকে করা হয়েছিল বনানী থানা থেকে। আমরা তো খোঁজ খবর নিতে হচ্ছিল আমাদের, যে থানার মধ্যে চলে আসছে, কোনো এদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এটা কিন্তু আপনার ওই জিহাদি জোশে এটা করে নাই সবাই, অনেককে কিন্তু এভাবে ড্রাগ করা হয়েছিল। এবং আপনাকে আমি তথ্য প্রমাণ সহ কিছু ভিডিও ফুটেজ পাঠাবো আগের বিভিন্ন সময় থেকে। আমরা তো দেখেছি এই ধরনের ঘটনা ওখানে ঘটেছে, যে আপনার ড্রাগড হয়েছে এবং কিশোর গ্যাংয়ের অনেক সদস্যরা আছে, আপনার অনেকগুলো রিপোর্টও হয়েছে, আপনাকে আমি এগুলো পাঠাবো, আপনি এখানে চালাতেও পারেন। যে ওরাই স্বীকার করছে ওদেরকে ওইভাবে আপনার কিছু পয়সা দেওয়া হচ্ছে, ড্রাগ করা হয়েছে এবং তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে ধ্বংসযোগ্য জ্বালাও পোড়া করার জন্য। তো আমি বললাম যে ছাত্ররা এই কাজ করছে না, ছাত্রদের দ্বারা এই কাজ সম্ভব না। আমি বললাম যে ছাত্রদের সাথে বরং আমাদের আলাপ আলোচনা চলছে, ছাত্ররা যে দাবি করেছে সেটা, সেই দাবি আমরা পূরণ করছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর কি বললাম, ধ্বংসযজ্ঞ করছে তৃতীয় পক্ষ যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, এবং এইখানে এই এদেরকেও তারা রিক্রুট করে ড্রাগ করেছে এবং যে কারণে তারা হাত উঠিয়ে পুলিশের গুলির সামনে চলে আসছে অনেকে। একজন ব্যক্তি কি হাত উঠিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল তা তো নয়, সেটা অনেকেই তো করেছে এগুলো, যাদের মধ্যে সবাই কি ছাত্র ছিল তা তো নয়। তো এই জায়গাটা আসলে এটা ইঙ্গিতের কথাটা বলে তারা তাদের মতন দাঁড় করিয়ে নিয়েছে, মানে এটা নিজের মতন করে, মানে আমি কি বলেছি এখানে আর কি এক ধরনের বিকৃত করে আবু সাইদের কথায় না আমি আবু সাইদকে ড্রাগ বলি, কোথাও বলিনি। এটা আমার মাথার মধ্যেও কোথাও ছিল না, আমার চিন্তার মধ্যেও ছিল না যে আবু সাইদ ড্রাগ ছিল, ড্রাগ হয়ে সে কাজ করেছে। এটা একেবারে আমার চিন্তার মধ্যে ছিল না, আমি চিন্তাও করি, এটা বলা তো প্রশ্নই আসে না। কাজে আমি যেটি বলেছিলাম সেটি এখনো আমি স্ট্যান্ড বাই করে, এর সত্য কথা বলেছি। এখনো খোঁজ নিলে পাবেন কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ড্রাগটা নেয় কিনা ওখানে বস্তি এলাকায়, এবং এই ড্রাগ নেওয়ার পর কি হয় আপনারা দেখেন, এটা খোঁজ নিয়ে দেখেন, আপনারা সাংবাদিক, খবর নিয়ে দেখেন, এই সত্যতা আপনারা পাবেন। এবং এদেরকে ওখানে নিয়োজিত করা হয়েছিল জ্বালাও পোড়া এবং ধ্বংসযজ্ঞে। এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই, হ্যাঁ কি আর বলবো বলেন। কথা হলো, মানুষ যেমন এইভাবে ডাহা মিথ্যা কথা বলে নির্লজ্জের মতন, কিছু বলার থাকে না। সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি। কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন ব্যয় দেখিয়ে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, নাম্বার ওয়ান। কাজে যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিলপত্র একটু দেখাক। কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি। সুচিন্তা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে, হ্যাঁ আমরা দলের পক্ষে কাজ করেছি, বাট সরকারের কোনো অর্থনৈতিক কোনো লেনাদেনার সাথে আমাদের কখনো কোনো সংযুক্ত ছিল না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো, কারণ এই কাজ আমরা করিনি, এগুলো আমরা বিশ্বাস করি না। আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি, কিন্তু শত শত কোটি টাকা, তাহলে তো হাজার কোটি টাকা বললে আরো ভালো। আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন, আপনি পোলাও কোরমা খান, কারণ আপনার কাছে প্রমাণ নাই, কিছু নাই, এটা ভিজিবল না, অদৃশ্য দৃশ্যমান না, অথচ আপনি বলে দিচ্ছেন। কাজে এইসব প্রোপাগ্যান্ডিস্ট অপপ্রচারকারী আছে এই সমাজে, বিভিন্ন সাংবাদিকতার বাতাবরণে এরা চলে, কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে ব্রোকারি করে এবং রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে। বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে, সেটি হলো যে বাংলাদেশে যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয়, তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন। আমি 2020 সাল পর্যন্ত বাংলাদেশে ভাড়া বাসায় থেকেছি, আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশে, বিদেশে, পৃথিবীর কোথাও। একটা অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার নামে, অ্যাপার্টমেন্ট একটা আছে, 2020 সালে কোভিড এর সময় সেই অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল গুলশানে, যেটাতে আমি থাকতাম, এবং তারও বিপরীতে আমার লোন আছে, যে লোন আমি প্রত্যেক মাসে শোধ করতাম। এর বাইরে সরকারি কোনো প্লট, কোনো অন্য কোনো জমি জমা, এগুলো কোনো কিছুই আমার নাই। এগুলো যদি থাকে দেখা, আমি চ্যালেঞ্জ করে দিলাম, এখন তো গভর্নমেন্টে আমাদের প্রতিপক্ষ আছে, শুধু প্রতিপক্ষ না, আমাদের ব্যাপার প্রচন্ড হস্টাইল, তারা একটু বের করে দলিল সহ দালিলিক প্রমাণ সহ দেখাক। তো সরকারি ভাবে আমার যে অবস্থান, ধরেন আমি এমপি ছিলাম, দুবার মন্ত্রী হয়েছি, এই টার্ম লাস্ট টার্মে এসে, তার আগেও তো আমার একটা দলের সাথে এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অবস্থান ছিল, কিন্তু আমি কখনো ওইগুলোকে রাজনৈতিক আদর্শিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি। তাহলে তো আমার অনেক কিছু থাকতো, কিছু দেখাতে পারবেন না, কারণ কিছু নাই। আর যারা এভাবে গায়েবী ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক, এগুলো করা থেকে বিরত থাকা উচিত। আর আল্লাহর রহমতে যতটুকু শিক্ষা দীক্ষা যোগ্যতা আছে
সেটা দিয়ে দেশে কেন, দেশের বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় লিগালি এবং এথিক্যালি নৈতিকভাবেই আয় উপার্জন করার যোগ্যতা ক্ষমতা ইনশাল্লাহ আছে। কাজে চুরি করার কোনো প্রয়োজন আমাদের কখনোই ছিল না। যাদের এগুলো নাই তাদের করতে হয়, হয়তো তারা এইসব অপপ্রচার করতে থাকে। দেখুন এখানে এটি তো সত্যি কথা যে আমাদের তো 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে, এটা স্বীকার করতে হবে। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং আমারও মনে করি ব্যর্থতা আছে। কাজে এই ব্যাপারে আমি অস্বীকার করি না, কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না। আমরা আমাদের কখনো ইচ্ছা এবং নিয়তটা যেটা ছিল সবসময় আওয়ামী লীগের সরকারের এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি। এবং এটি ঠিক নয় যে আমি সহ আরো আমরা কয়েকজন মাত্র প্রভাব বিস্তার করেছি প্রভৃতি, এটা ঠিক নয়। মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি যেভাবে অপারেট করেন, ওনাকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম, ওইভাবে উনি চলছেন, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, সামগ্রিকভাবে তো অবশ্যই ব্যর্থতা আমাদের ছিলই। এটা না থাকলে তো রাজনৈতিক ভাবে তো আমরা একটা কঠিন বাস্তবতায় পড়ে গেছি। আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং এগুলো নিয়ে আমরা রিগ্রেট করি, এগুলো নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। ধরেন যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সেই ষড়যন্ত্রের খপ্পরে পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল, সেগুলো আমরা পড়েছি। তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য যেভাবে হত্যাকাণ্ডগুলো ঘটনা হয়েছে, সেগুলো তো ধরেন ডেফিনেটলি এগুলো আমাদের অনুধাবন করা, বোঝার ক্ষেত্রে। এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে ওরকম না, উনি সবার সাথেই উনার যোগাযোগ সবসময় ছিল। আর বাংলাদেশে এখন তো ধরেন বাংলাদেশে বা বহির্বিশ্বে পৃথিবীতে যোগাযোগ করা খুব কঠিন না, এক ফোনে আপনি সবার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তো কখনো দূরত্ব দেখিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। তো আমি দলের নেতাদের, কর্মীদের, বিভিন্ন লেয়ার সবার বিভিন্ন সময় যোগাযোগ করতে দেখেছি, সব সময় গণভবনে দেখা সাক্ষাৎ করতে, মিট করতে, ফোনে কথা বলতে, এটা তো সবসময় ছিলই, আমি দেখেছি অন্তত। আর যেটা আপনি বলছেন যে শেষের দিকে এসে তো আসলে বেশ কিছু সিদ্ধান্ত, আসলে আপনি ধরেন চোর পালালে তো বুদ্ধি বাড়ে, এরকম একটা কথা আছে না? এটা তো এখন অনেক কিছুই মনে হয় এটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হতো, সেই সেই চিন্তা আমরাও করি। তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যেহেতু তথ্য প্রতিমন্ত্রী ছিলাম, মিডিয়া ফেস করার একটা দায়িত্ব ছিল, আমাকে হয়তো একটু বেশি দেখা গেছে সামনে। এখন সে সময় আমি কি করব, এরকম সময় যে ধরনের বক্তব্যগুলি আসলে আমাদের ক্লারিফিকেশনের জন্য, মানুষকে জানানোর জন্য দেওয়ার প্রয়োজন, সেগুলোর দায়িত্ব আমাকে যখন দেয়া হয় সরকার থেকে, তো সেটা কি আমি ইয়ে করব, মানে উপেক্ষা করব? আমি কি ভীরু কাপুরুষের মতন পালিয়ে যাব, বা এটা না আমি করবো না, যাবো না এটা বলবো, নাকি আমাকে আমার যাওয়া দরকার? ধরেন আমি পার্টি ফোরামের ভিতরে, দলের মধ্যে, সরকারি মিটিং এর মধ্যে আমি যে কথাই বলি, কিন্তু আমাকে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোই তো আমাকে বলতে হবে আহ, তথ্য প্রতিমন্ত্রী হিসেবে। এবং 4 তারিখেও তো আমি গণমাধ্যমকে মুখোমুখি হয়েছি, কথা বলেছি। তো এখন এটা যদি মানে এটা তো তখন যদি আমি ধরেন ভয় পেয়ে যেতাম, আমি যদি চিন্তা করতাম সব চলে গেল আমাদের ইয়ের বাইরে, তাহলে তো আমি হয়তো ফেস করতাম না, আমি চলে যেতাম বা লুকিয়ে পড়তাম। সেটা তো করি নাই, ফেস করেছি তো, তাই না? তো এখন এই, তবে হ্যাঁ, ভুল ভ্রান্তির যে জায়গাটা, অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি আমাদের অবশ্যই ছিল এবং আছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমরা এই ষড়যন্ত্রের যে আকারটা, এটা যে গভীরতাটাকে আমরা আসলে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি, এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের পদক্ষেপগুলি এবং কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো কিছু ভুল ভ্রান্তি ছিল, এবং আমার নিজেরও কিছু ভুল ভ্রান্তি অবশ্যই ছিল। আমরা কেউ ভুলে উঠে না। কাজে এটা 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 বলার কোনো সুযোগ নাই। এই অ্যারোগেন্স বা এই অহমুখে থাকার কোনো মানে হয় না যে আমার ভুল ছিল না বা ভুল ছিল। অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া এবং শুধরে যাওয়া, এগুলো দরকার আছে। ভুলের কিন্তু কিছু উপকারিতা আছে, যদি সেই ভুলটা আপনি স্বীকার করেন এবং সেখান থেকে যদি শিক্ষা নেন, এবং সেটা যদি ভবিষ্যতে আর না করেন, তাহলে সেটা উপকারী। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করেন, শিক্ষা না নেন, আর ওটা আবার যদি করতে থাকেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তা আমি বিশ্বাস করি ভুল করলে সেটা স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেয়া এবং ভবিষ্যতে সেই ভুলটা না করা। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, সেখানে তো সভানেত্রী আছেন, সাধারণ সম্পাদক আছেন, এবং আপনার প্রেসিডিয়াম আছে, তারপরে আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে। তো সেখানে যদি আপনি দেখেন, আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষই তো 90%। আপনি জাস্ট লিস্টটা দেখলেই আপনি নাম ধরে ধরে হিসাব করলে পাবেন। এবং এছাড়াও যেটা হয়, একটা রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেককে হয়তো সুযোগ দেওয়ার একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, আওয়ামী লীগ সভানেত্রীর। উনি চেষ্টা করেছেন, সুযোগ দিয়েছেন, দেখেছেন কেমন করে, ভালো করে কিনা, এবং অনেক ক্ষেত্রে অনেককে দিয়ে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন। এবং রাজনৈতিক ভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার,
আপনার প্রশাসনিক দক্ষতা দরকার, গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে, ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা, ক্যাপাসিটির ব্যাপার থাকে। এটা তো অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার, একজনের মধ্যে সবকিছু থাকে না। এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে, সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, সুযোগ দিয়েছেন, ওভাবেই আমার মনে হয় হয়েছে। কিন্তু আমি মনে করি না যে ঢালাও ভাবে বিষয়টি এরকম ঘটেছে। তবে অনেক ক্ষেত্রেই কিছু তো সুযোগ তৈরি করারও দরকার হয় আপনার, কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য। আপনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেন, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় চার নেতার একজন, উনি তো একজন শিক্ষক ছিলেন, কিন্তু তাকে কিন্তু, এবং লোকাল পলিটিক্স এর সাথে ছিলেন, তাকে কিন্তু উনি খুঁজে বের করে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন, এবং উনি কিন্তু তার মতন করে তার অবদান রেখেছেন। তো কখনো কখনো আপনার ক্ষেত্র বিশেষে এই ধরনের চেষ্টা হয়তো করা হয়, এবং নেতৃত্ব, সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে তার চিন্তা থেকে, তার বিচক্ষণতা থেকে উনি সেটা করেন। কিন্তু আমি ঢালাওভাবে এই অভিযোগটিকে সমর্থন করি না। আমার মনে হয় না যে বিষয়টি এভাবে হচ্ছে। তবে এর বাইরেও অবশ্যই আমাদের এই মুহূর্তে যে বাস্তবতা, সেখানে দাঁড়িয়ে এটি বলার কোনো সুযোগ নেই যে আমাদের কোনো ভুল ভ্রান্তি কখনোই কিছু হয়নি। ভুল ভ্রান্তি তো অবশ্যই হয়েছে, এগুলো এই এবং চলার পথে হয়, এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার থাকে, যেটা আমি বললাম। না, আপনার এটা তো আপনার এখন না, এটা তো সার্বক্ষণিক ভাবে সবসময় থাকতে হয়। হুম, আওয়ামী লীগের কিন্তু একটা মানে বিউটি আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন ফোরামে সবসময় আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া, এসব কিন্তু হয়ে আছে, মানে হয়ে আসছে এবং হয়। এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে মিটিং গুলি, আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দেই। এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে, এই লোকাল গভর্নমেন্টের নির্বাচনে কি বলা হলো, নৌকা প্রতীক বাতিল করা হলো, তাই না? হুম, হুম, আপনার যদি মনে থাকে। তো লোকাল গভর্নমেন্টের নির্বাচনে নৌকা প্রতীক তো ছিল। সর্বশেষ আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে সর্বশেষ কার্যনির্বাহী সংসদের মিটিংয়ে সিদ্ধান্ত হলো, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী কিন্তু নৌকা প্রতীক রাখার পক্ষে ছিলেন, কিন্তু উনি ফ্লোর ওপেন করে দিলেন, সবাই বক্তব্য দিল, এবং কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ নেতারা যখন নৌকা প্রতীক রাখার বিপক্ষে বক্তব্য দিল, তারপরে শেষমেশে এসে মেজরিটির বক্তব্যটাকে গ্রহণ করে সভানেত্রী কিন্তু সেই বক্তব্যটাকে গ্রহণ করে সেই সিদ্ধান্ত দিলেন। কাজে আলাপ আলোচনা যে নাই, এবং মেজরিটির বক্তব্য যে শুনে সেটাকে গ্রহণ করা হয় না, তা কিন্তু না। আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম। অনেকে বক্তব্য দিয়েছেন প্রতীক রাখার পক্ষে, অনেকে বিপক্ষে। মানে আওয়ামী লীগ সভানেত্রী নিজে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য দিয়েছেন, কিন্তু মেজরিটি কিন্তু তার মন খুলে তাদের কথা বলেছে, তাদের যুক্তিগুলো তুলে ধরেছে, এবং তার ইচ্ছার বাইরে যে, তার নিজস্ব ব্যক্তি সিদ্ধান্তের বাইরে যে দলীয় আহ, আলোচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী নৌকা প্রতীককে উইথড্র করার সিদ্ধান্ত নিলেন। এটা তো আওয়ামী লীগের একটা বিউটি, আওয়ামী লীগের ভিতরে এই গণতন্ত্রের চর্চা কিন্তু আছে, এটা নাই এটা বলা যাবে না। আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরটা আগে দিয়ে নিই, যে আসলে শুধু আওয়ামী লীগ আজকে আক্রান্ত সেটি নয়, অসাম্প্রদায়িক রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের চিন্তার সাথে সম্পৃক্ত সকল মানুষ বাংলাদেশে আজকে আক্রান্ত। আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা আছেন, রাজনীতিবিদ, তার বাইরে আপনি বলেন শিক্ষক বলেন, আপনি লেখক বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, আপনি বুদ্ধিজীবী বলেন, এমনকি আপনি নাগরিক সমাজের সদস্য বলেন, প্রফেসর অধ্যাপক বলেন, মানে যারাই মুক্তিযুদ্ধের চেতনাকে বা একটা অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেন এবং চিন্তা করেন, সবাইকে আক্রান্ত করা হচ্ছে। মোটা কথা এখন যেটা হয়ে গেছে, যে যারা এতদিন মানে বলতো না যে তারা গণতন্ত্র চায়, তারা যে কতটা গণতন্ত্র বিরোধী, সেটা কিন্তু আজকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা মানবাধিকারের কথা বলতো, মানে কথায় কথায় আমাদেরকে দোষ দিত, তারা যে কি পরিমাণ মানবাধিকার বিরোধী, তাদের অবস্থান যে মানবাধিকারের কত দূরে, মানবাধিকার থেকে। যারা আইনের শাসনের কথা বলতো, তারা আইনের শাসন থেকে যে কত দূরে। এই যে মিথ্যা মামলা, মার্ডার কেস, কার এগেনস্টে করা হচ্ছে না, মানে সকল, মানে যারাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সকল ব্যক্তির বিরুদ্ধে, এক সাংস্কৃতিক কর্মী, তাদের বিপক্ষে মার্ডার কেস। কাজে এই যে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, তারপরে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইসব যে কথা বলে যারা এতদিন বিভিন্ন ধরনের এই যে আপনার কি বলবো এটাকে, লিপ সার্ভিস দিয়ে আসছে এতদিন, এরা যে নিজেরা কি পরিমাণ এগুলোর বিরুদ্ধে, সেটা আগেও আমরা জানতাম, যেটা কেউ এগুলোকে বিশ্বাস করে না। আমরা তো জানতাম, এটা আমরা বলে আসতাম সবসময়, কারণ এদের অতীত তো আমাদের দেখা আছে। তো হয়তো গত 15 বছরে যারা বড় হয়ে আপনার প্রাপ্তবয়স্ক হয়েছে, 15 বছর আগে যারা শিশু ছিল বা জন্ম হয়নি, তাদের হয়তো সে অভিজ্ঞতা ছিল না। আজকে তারা দেখুক, আজকে বিশ্বও দেখুক, আজকে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আমরা হয়তো বলেছি, অনেকে মেনে মানতে চাননি, বিশ্বাস করেছেন, করেননি। এখন তো তারা মুখে কি বলেছে, তাদের কর্মের মধ্য দিয়ে তো তার সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে।
তো সেটা এখন বোঝা যাচ্ছে। আর আপনার প্রশ্নের দ্বিতীয় ইয়েতে যেটা আসছি সেটা হচ্ছে আসলে যেভাবে এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমাদের এই এই সরকারের পতনটা হয়েছে, এবং এমন একটা মানে হুট করে একটা সাডেন সিচুয়েশনে, ধরেন কি বলবো আপনাকে, মানে আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না কোনো কিছু নিয়ে, যে আমরা কিছু একরকম হলে আমরা একটা জায়গায় চলে যাব, ওখানে থাকবো, এইভাবে টাকা পয়সা জোগাড় করে রেখেছি, ইয়ে করেছে, এগুলো তো ছিল না সত্যি কথা বলতে। তো এই যেভাবে আপনার জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এবং জঙ্গি নেটওয়ার্কটাকে ব্যবহার করা হয়েছে এই মুভমেন্টের ভিতরেও, সামনে ছাত্রদের রাখা হয়েছে আর পিছন দিক থেকে জঙ্গিদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এরাই তো এখন স্বীকার করছে যে এই ধরনের ধ্বংসযোগ্য পুলিশকে আক্রমণ এগুলো করা না হলে নাকি বিপ্লব সফল হতো না। তো এটা তো আমরা যেটা বলেছি এই কথা এটা এখন বলছে। তো এই জঙ্গিরা যখন ওপেনলি ঘুরছে, তো স্বাভাবিকভাবে যারা অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল রাজনীতি এবং চিন্তা ভাবনার সাথে জড়িত, তাদের জন্য তো একটা কি বলবো, একটা ঝুঁকির বাস্তবতা তৈরি হয়েছে। তো সেই ঝুঁকির মধ্যে আপনি কি করবেন তখন? নিজেকে সেফ করা এবং রিঅর্গানাইজ রিগ্রুপ করে আবার তো আপনার সুস্থ প্রগতিশীল রাজনীতির পক্ষে আপনাকে তো পথ চলতে হবে। তো সময়টা কিন্তু খুব বেশি আমি মনে করি না, তবে এটা খুবই সত্যি কথা যে আমাদের নেতাকর্মীরা তৃণমূলে খুবই কষ্টে আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। এবং আপনি যেটি বললেন জয় বাংলা লেখার জন্য যেভাবে কুপিয়ে হত্যা করা হলো, তারপরে শুধুমাত্র এই যে 10ই নভেম্বর নূর হোসেন দিবস পালন করা, আমরা তো কোনো জ্বালাও পোড়ার প্রোগ্রাম দিইনি। বিএনপি জামাত যেমন আমাদের সময় আপনার মানে ট্রেন কি বলবো, ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে দিত, বাসে আগুন লাগিয়ে দিত, মানুষকে পুড়ে মারতো, আমরা তো জাস্ট একটা আমাদের একটা নূর হোসেন দিবস পালন করতে গেছি, আমরা 32 নম্বরে গেছি বিজয় দিবস পালন করতে। কিন্তু যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা তো ধরেন পরিষ্কার যে মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন তারা রাখবে না, বাংলাদেশের জন্মের যে চিহ্ন সেগুলো তারা রাখবে না। যে কারণে আমাদের এই জয় বাংলা লেখার জন্য দুটো ছেলেকে কুপিয়ে হত্যা করলো, জয় বাংলার বিপক্ষে তাদের এই গাছ। তো এগুলো তো এই জঙ্গিরাই করছে সত্যি কথা। এখানে একটা হার্ডকোর জঙ্গি আছে, আর কিছু আপনার অ্যাভারেজ জঙ্গি আছে, কিছু সফট কোর জঙ্গি আছে, বিভিন্ন ধরনের জঙ্গি। ঠিক আছে, এবং জামাত এবং শিবির তাদের যে রাজনীতি এগুলো তো আপনারা জানেন। যারা 30 লক্ষ শহীদের মৃত্যুর জন্য যারা দায়ী, যারা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী, যারা 2 লক্ষ মামনের সম্ভ্রমহানির জন্য দায়ী, সেই মানবতা বিরোধী অপরাধীরা আজকে বলছে আমরা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের বিচার করবে। আমরা যারা এই দেশ, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণতন্ত্র এসছে, এবং যতটুকু অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, এই যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়া, এই তো শেখ হাসিনার হাত ধরে। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা নাই সেটা আমি বলছি না, সেটাও ছিল, কিন্তু যতটুকু আছে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রপাগান্ডা অপপ্রচারও প্রচুর হয়েছে আমাদের বিপক্ষে, এখনো হচ্ছে। তো সত্য তথ্যের ভিত্তিতে দাঁড়ালে হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা যেমন আছে, কিন্তু আমাদের অর্জন প্রচুর। এই দেশটা স্বাধীনতা আমাদের অর্জন, গণতন্ত্র আনয়ন আমাদের অর্জন। অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে, এটা আমি অন্যদিন আলাপ করব, এগুলো আমরা চিন্তা করি না সেটা না, আমরা সেলফ রিফ্লেকশন বা ইন্ট্রোস্পেকশন আত্মসমালোচনা করি না সেটাও নয়, আমরা করি। আমি নিজেও আমাদের ব্যর্থতার জায়গাগুলো চিন্তা করি, অনেক সময় ছোট ছোট করে লিখেও রাখি। তো এগুলো করার দরকার আমি মনে করি, কিন্তু এট দ্য সেম টাইম যে ধরনের অপপ্রচার আমাদের বিপক্ষে সেগুলো মোকাবেলা করা দরকার। আমার কথা হলো রাজনীতিটা সত্যের উপরে দাঁড়িয়ে হবে। আপনার প্রতিপক্ষ, আপনি রাজনৈতিকভাবে তাকে অপছন্দ করেন, এই জন্য তাকে মেলাইন করার জন্য, তাকে খাটো বা ছোট করার জন্য আপনি মিথ্যাচার করছেন, তো এটা তো কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। আমি তো কখনো কোনো বিষয় নিয়ে অসত্য কথা বলি নাই এখন পর্যন্ত। আমি তো এর আগেও চ্যালেঞ্জ করেছি ভাই, কোথায় পাবলিকলি তো আছে আমার কথাগুলি, তথ্যপত্র যুক্তির বাইরে কোনো কথা বলিনি। কোনো বিষয় নিয়ে আমার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকতে পারে যেটা আপনার সাথে না মিলতে পারে, কিন্তু ফ্যাক্টস নিয়ে আপনি দেখাতে পারবেন না আমি কখনো ভুল তথ্য দিয়ে কথা বলেছি সজ্ঞানে, এটা আমি কখনো করিনি। কখনো কখনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বেরো আসে, আমি এটাকে আবার কারেকশন দিয়ে দিয়েছি সাথে সাথে। তো এখন আমার কথা হলো যে মিনিমাম সততা সত্যের উপরে দাঁড়িয়ে যদি রাজনীতি না হয়, আমরা তো বলছি যে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে 16 জুলাই থেকে 5 তারিখ পর্যন্ত, আমরা তো জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছিল, প্রথমে 1 সদস্য থেকে 3 সদস্য বিশিষ্ট। আমরা জাতিসংঘকে ডেকেছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছিলাম, আমি নিজে করছিলাম, যে ফরেন্সিক এক্সপার্ট আনার জন্য, যে সবাইকে ইনভলভ করে এখানে একটা ট্রান্সপারেন্ট তদন্ত করে সত্যিকার অর্থে আমরা দেখতে চেয়েছিলাম মৃত্যুগুলো যেগুলো হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, এটা একটা নিরপেক্ষ তদন্তকে এবং বিচারে আমরা আনতে চেয়েছিলাম। তো এখন কেন এই বিচারগুলি করা হচ্ছে না? এখন কেন এই তদন্ত কমিশনই করা হলো না? এখন কেন এটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে,
এই মার্ডার কেস দিয়ে দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলেন? তাহলে যে পরিবারগুলি যাদেরকে হারিয়েছে 16 থেকে 5 তারিখ পর্যন্ত, তাদের পরিবারগুলোকে তো বিচার আপনি দিচ্ছেন না, এই গভর্নমেন্ট তো দিচ্ছে না। তারা তো এটাকে ব্যবহার করছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। আপনি এখন পর্যন্ত আমরা যে তদন্ত কমিশন করেছিলাম, বিচার বিভাগীয় তদন্ত কমিশন, 1 সদস্য থেকে 3 সদস্য, সেটাকে আপনি ভেঙে দিলেন, নিজে একটা করেন নাই। কোন উদ্যোগ আপনি দেখেছেন এখন পর্যন্ত? তাহলে এই যে এই মৃত্যুগুলোকে ব্যবহার করে ক্ষমতা আসা এবং ক্ষমতায় টিকে থাকা, কিন্তু সত্যিকার অর্থে এদের বিচার করার কোনো উদ্যোগ নাই। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখেন। আমরা কিন্তু বিচার করতে দিয়েছিলাম, আমরা কিন্তু কোনো ইন্ডেমনিটি দেইনি। আপনি 5 তারিখের পরে মৃত্যুগুলো মৃত্যু না। আমি তো এখানে ডিসক্রিমিনেট করতে চাই না। প্রত্যেকটা মৃত্যুকে আপনাকে সমানভাবে দেখে, প্রত্যেকটা ক্যাজুয়ালিটি, হতাহতের ঘটনা, তাদের পরিবার, এটা তাদের রাইট, অধিকার এই বিচার পাওয়া। প্রত্যেকটা, সেটা ছাত্রলীগের, আমাদের যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 5 তারিখের আগেও তো হয়েছে, পুলিশের সদস্যের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই পরিবারের যারা আছে তাদের বউ বাচ্চারা, মা বাবারা, তাদের অধিকার নাই তাই বিচার পাওয়ার? তা আমি মনে করি আমার অবস্থান পরিষ্কার, যে যতগুলি হতাহতের ঘটনা ঘটেছে, সে আমাদের দলের সদস্য হোক, বাইরের হোক, আন্দোলনকারী হোক, আমাদের দিকের হোক, পুলিশ হোক, বা 5 তারিখের পরে যে ধরনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু এবং ট্রান্সপারেন্ট, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার হওয়া দরকার। যারাই দায়ী তাদেরকে বিচার সাজা পাওয়া দরকার, ন্যায্যতার স্বার্থে এটা হওয়া দরকার। আর রাজনীতিতে, এই যে রাজনীতিতে বিরোধী পক্ষকে, আমার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অপপ্রচার, মিথ্যাচার, এই জিনিসগুলো ঠিক না। মিনিমাম সততা থাকা দরকার, ন্যায্যতা। এই যে আমার বিভিন্ন বক্তব্যকে এখনো তো রেকর্ড করা আছে, এগুলো বিকৃত করে কিভাবে অপপ্রচার করেছে। আমি সারাক্ষণ, সব সময়, আমি নিজেও আমার বিভিন্ন পোস্টগুলো দেখছিলাম টুইটারে 5 তারিখের আগে, সারাক্ষণ ছাত্রদেরকে ডিফেন্ড করে কথা বলেছি আমি। আমার সর্বশেষ টুইটারে আপনি পোস্ট দেখেন 5 তারিখের আগে, আমি বলেছি পুলিশদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি কোনোভাবে যেন ছাত্রদের হ্যারাস করা না হয়, গ্রেফতার করা না হয়, কোনোভাবে যাতে করা না হয়। প্রত্যেকটা বক্তব্যে বলেছি এই সব ধ্বংসযজ্ঞ হচ্ছে, এটা তো চোখের সামনে হয়েছে, এটা তো আমরা বক্তব্য দিচ্ছি না। আপনার যে বিডিবিকে আক্রমণ করা হয়েছে, যতগুলি কেপিআই, পৃথিবীর অন্য দেশে এগুলো কি, মানে যদি আক্রমণ করা হতো তারা কি ধরনের অ্যাকশন নিত? কিন্তু আমি কি বলেছি, এগুলো ছাত্ররা করেনি, ছাত্ররা এগুলো করতে পারে না, এগুলো সন্ত্রাসীরা করছে। আমি বলেছি তৃতীয় পক্ষের কথা, যারা এইসব, এটা তো প্রমাণিত। জেল ব্রেক হলো, জেল থেকে আপনি 800 কয়েদি বের করে নিয়ে চলে গেলেন, এত জঙ্গি বের করে নিয়ে চলে গেলেন, আপনি অস্ত্র লুট করলেন। এটা কি আন্দোলনের অংশ হিসেবে সাধারণ ছাত্রদের কাজ? অবশ্যই না, জঙ্গিদের কাজ, সন্ত্রাসীদের কাজ। তো পরিষ্কার। এখন আপনি বুঝেও যদি বুঝতে না চান, তাহলে তো কিছু বলার নাই। আমি ছোট করে বলি, এর পরবর্তীতে আপনার সাথে কথা হলে আরো এলাবোরেট করবো। আওয়ামী লীগের ফেরার প্রশ্ন না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ তো নাই তা তো না, আওয়ামী লীগ আছে, যেভাবে হোক আওয়ামী লীগ আছে। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য একটা দুর্বিষহ পরিবেশ তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ সেটা অবশ্যই মোকাবেলা করে আওয়ামী লীগ তার জায়গা তৈরি করবে আরো বড় আকারে। কারণ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশের জন্ম দিয়েছে এই দল। যে কারণে আওয়ামী লীগকে মুছতে যেয়ে বাংলাদেশের বিভিন্ন চিহ্ন মুছে ফেলতে হচ্ছে অনেককে। এটা নিয়ে অনেকে কিন্তু, যারা আন্দোলনকারীদের পক্ষেও ছিল, আমাদের বিপক্ষেও ছিল, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে মুছতে দিয়ে জয় বাংলা মুছে ফেলার চেষ্টা, আওয়ামী লীগকে মুছতে দিয়ে 7ই মার্চ মুছে ফেলার চেষ্টা, বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা। হ্যাঁ, আওয়ামী লীগকে বুঝতে, কারণ এটা বুঝতে পারছে না তো আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগের যে গল্পটা আর বাংলাদেশের গল্প একাকার। আপনি গ্রাসরুটে যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন, আপনি জানতে পারবেন যে আওয়ামী লীগ আছে কি নাই। আওয়ামী লীগের ফেরার প্রশ্ন না, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। ধন্যবাদ।